করোনা পরিস্থিতির মধ্যেই সড়কে বাড়ছে গাড়ির চাপ, বাস ছাড়া চলছে সব ধরনের যানবাহন। দেশে ২৪ ঘন্টায় হাজার ছাড়ালো করোনা রোগী শনাক্তের সংখ্যা, প্রাণ গেল আরও ১১ জনের। করোনার কারণে বেকারত্বের ঝুঁকিতে দেশের ২ কোটি মানুষ, স্বাস্থ্যবিধি মেনে কাজ শুরুর তাগিদ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব পুরো খবর। সরকার ১৬ মে পর্যন্ত গণপরিবহন বন্ধ ঘোষণা করলেও একমাত্র বাস ছাড়া রাজধানীতে চলছে সব ধরনের যানবাহন। অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিংয়ের চালকরা মানছেন না নিষেধাজ্ঞা। ঢাকা ও চারপাশের সব এলাকায় চুক্তিতে চলছে মোটরসাইকেল ও প্রাইভেট কার। এতে বাড়ছে করোনার ঝুঁকি। সকাল ৯টা, নারায়ণগঞ্জের মদনপুর বাস স্ট্যান্ডের চিত্র। গার্মেন্টস ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ায় সড়কে মানুষের চাপ বেড়েছে বহুগুণ। বিভিন্ন জেলা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে রাজধানীতে ঢুকছেন কর্মজীবীরা। শুধু এ পথেই নয়, প্রতিটি মহাসড়ক দিয়েই রাজধানীতে ঢুকছেন তারা। কিন্তু সরকারি নিষেধাজ্ঞায় রাস্তায় নেই কোনো বাস। তাই ভরসা রিক্সা, ইজিবাইক, সিএনজি, মোটরসাইকেল, ট্রাক, পিকআপ বা প্রাইভেট কার। সামর্থ্য অনুযায়ী যে যেভাবে পারছে ব্যবহার করছে এসব পরিবহন। রাজধানী ও আশেপাশের এলাকায় স্বাভাবিক সময়ে যারা উবার, পাঠাও বা সহজসহ বিভিন্ন রাইড শেয়ারিংয়ের চালক ছিলেন, তারাও এখন সড়কে সচল। তবে যাত্রী পরিবহন করছেন চুক্তিতে। সব জায়গায় যাওয়া যায়, আর আপনি চিটাগাং রুট পর্যন্ত যায়। লকডাউনে দীর্ঘদিন সড়কে চলেনি গাড়ির চাকা, তাই অনেক চালকের সংসারে নেমে এসেছে অভাব। ক্ষুধাই তাদের বাধ্য করেছে গাড়ি চালাতে। লকডাউনে পড়ে রয়েছি, না খেয়ে রয়েছি, কেউ খাবার অত দেয় না একবেলা। আমাদের পেটে তো ভাত নাই, আমাদের কি সকালে খাওয়ান দেয়, আমরা ঘর থেকে বের হবো না। 1 মাস 4 দিন ঘরে বসে রয়েছি, কেউ এসে জিগায় নাই খাইছি কিনা একবেলা। তবে গাদাগাদি করে যেভাবে যাত্রী পরিবহন করা হচ্ছে, তাতে বাড়ছে করোনার ঝুঁকি। এখন তো কিছু করার নাই, যাইতে হইব ঢাকা, যেহেতু পেটের তাগাদা আছে। রিস্ক তো চালাই তো, নিরাপত্তা তো নাই, সেকেন্ডের নিরাপত্তা নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের রক্ষা করে। এসব দেখভালে সড়কের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের অবস্থান। মানুষের চাপে এসব যানবাহন সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। আগের তুলনায় একটু প্রাইভেট কার, মোটরসাইকেল একটু বেশি বাড়ছে দেখা যাচ্ছে। আমরা সবগুলো কথা বলতেছি, যারাই কথা বলি সে ওষুধ আনতে চাইতেছে, কেউ ফ্যাক্টরি বেতন দিতে চাইতেছে। শিথিল হওয়ার পর থেকে আর পাবলিক আমাদের চেকপোস্টকে আগে যতটুকু ভয় পেত বা আমাদের কথাটাকে মানতো, এখন কিন্তু আর ওইভাবে মানতেছে না। আমরাও আমাদের মতো করে যতটুকু ওদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, ওইভাবেই যাচ্ছে। মাঠ পুলিশের মতে, করোনার মধ্যেও ঢাকামুখী চাপ যেভাবে বাড়ছে, তাতে অচিরেই মহাকর্মব্যস্ত এই রাজধানী যানজটের পুরনো রূপে ফিরে যাবে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুরান ঢাকায় খুলে দেয়া পাইকারি মার্কেটগুলোতে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। ফুলবাড়িয়া পাইকারি মার্কেট ও ইসলামপুরে কাপড়ের দোকানগুলোর জায়গা খুবই সংকীর্ণ। এতে বেড়েছে করোনা সংক্রমণের ঝুঁকি। এদিকে রাজধানীতে কিছু শপিং মল খুললেও করোনা সংক্রমণের ভয়ে খুব বেশি ক্রেতা আসছেন না। রাজধানীর ইসলামপুরের পাইকারি কাপড়ের মার্কেটের চিত্র এটি। খুলে দেওয়ার দ্বিতীয় দিনেই বেড়েছে ক্রেতা বিক্রেতাদের পদচারণা। শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি সহ বিভিন্ন কাপড়ের জন্য সারা দেশ থেকে ক্রেতারা আসেন এই মার্কেটে। পর্যাপ্ত জীবাণুনাশক ছিটানো সহ ক্রেতা বিক্রেতাদের সামাজিক দূরত্ব নিশ্চিত করার শর্তে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সীমিত পরিসরে খুলে দেওয়া হয়েছে মার্কেট। কিন্তু পুরান ঢাকার এই সংকীর্ণ মার্কেটে তা নিশ্চিত করা অনেকটাই কঠিন। সামাজিক দূরত্ব এখানে নিশ্চিত করা 50% সম্ভব না, কারণ যে অবস্থা এখানে সামাজিক দূরত্ব যদি মেনটেন করতে হয়, তাহলে আপনার একজন 10-20 জন কাস্টমার সিরিয়ালে দাঁড়ায় থাকবে, এবং রাস্তার যে অবস্থা জ্যাম, এটা সম্ভব না। বেচে কিনা তো এখন খুব একটা বেশি হইতেছে না, কাস্টমারও কম, বেচে কিনাও কম, কারণ আমাদের বেচে কিনার সময় শেষ হয়ে গেছে। সোমবার সকাল 9টার আগেই গুলিস্তানের ফুলবাড়িয়া মার্কেট খোলার প্রক্রিয়া শুরু হয়, কিন্তু কম জায়গায় 500-র বেশি দোকানের এই মার্কেটে সামাজিক দূরত্ব নিশ্চিত করা যাচ্ছে না। আমরা এখানে মনে করি নিরাপদ ব্যবস্থা যেটি আছে, ওই মেডিসিন দেওয়া আছে, হাত দেওয়ার জন্য দেওয়া আছে, এগুলি সব ব্যবস্থা আমরা করে রাখছি।
যারা মনে হয় দূরত্ব বড় যাইব না তাদের সাথে সাথে দোকান নিরাপদ বন্ধ করে দেওয়ার অনুমতি দেওয়া আছে আমাদের হোলসেল বিজনেস। এখন আমরা আসলে বুঝতে পারতাছি না যে হোলসেল ব্যবসাটা কীরকম হইব। কিছু কিছু পার্টি আসে তুলনামূলকভাবে কম, অনেক কম। এদিকে মিরপুর, এলিফ্যান্ট রোড সহ রাজধানীর বিভিন্ন এলাকায় মার্কেট খুললেও ক্রেতার উপস্থিতি ছিল একেবারেই কম। অবস্থা এখনো স্থিতিশীল হয়নি, যেহেতু এখনো স্বাস্থ্য ঝুঁকির ভিতরে আছে। তারপরে যেহেতু গভর্নমেন্ট একটুখানি আমাদের উন্মুক্ত করে দিচ্ছে এটা কিছু কেনাকাটা করার জন্য, এই সাহসে আর কি আমরা বের হয়েছি। 15 to 30 মিনিটসে যদি স্যানিটাইজার ইউজ করে থাকে তাহলে মনে হয় না স্বাস্থ্য ঝুঁকি হবে। আমরা হয়তো 30 মিনিটসের মধ্যে ব্যাক করবো বাসায়। মার্কেট সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠান খুলে দেয়ায় রাজধানীর বিভিন্ন সড়কে বেড়েছে গাড়ির চাপ। কয়েক জায়গায় দেখা গেছে যানজটও। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাজার ছাড়ালো একদিনে করোনা রোগী শনাক্তের সংখ্যা। সোমবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 1034 রোগী। এ নিয়ে দেশে মোট আক্রান্ত 15,691 জন। এদিকে আরও 11 জনের মৃত্যুতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 239-এ। 24 ঘন্টায় দেশে সুস্থ হয়েছেন আরও 252 জন। এ নিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা 2,902, যা মোট আক্রান্তের 18%-এর ওপরে। নমুনা পরীক্ষা বাড়ার সাথে সাথে বেড়েই চলছে করোনা রোগী শনাক্তের সংখ্যাও। 24 ঘন্টায় দেশের 37টি ল্যাবে পরীক্ষা হয়েছে 7,208 জনের নমুনা, যা এ যাবতে সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা। এতে শনাক্ত হয়েছেন সর্বোচ্চ করোনা রোগী। সোমবার দুপুরে স্বাস্থ্য বিভাগের নিয়মিত অনলাইন বুলেটিনে জানানো হয়, করোনার নমুনা পরীক্ষায় বিভিন্ন এলাকায় শিগগিরই আরও বেশ কিছু ল্যাব চালু হবে। এবং এ পর্যন্ত আমাদের নমুনা পরীক্ষা হলো 1,29,865টি। 7,208টি নমুনার পরীক্ষার মধ্যে আমরা শনাক্ত করতে পেরেছি, আজকে আমি বলবো যে আমরা 1,000 ছাড়িয়ে গেলাম। আমরা শনাক্ত করেছি 1,034 জনকে কোভিড পজিটিভ হিসেবে, এবং এ পর্যন্ত শনাক্ত দাঁড়ালো 15,691 জন। এখনও আমাদের ঢাকা বিভাগ এবং ঢাকা সিটি এইসব জায়গায় শনাক্তকৃত ব্যক্তির সংখ্যা বেশি আছে, পূর্বের নাই। এদিকে 24 ঘন্টায় শনাক্ত রোগী সর্বোচ্চ হলেও কিছুটা কমেছে মৃত্যুর সংখ্যা। আমাদের আজকের মৃত্যুর তালিকায় 11 জন সংযুক্ত হয়েছে। মৃত্যুর বিশ্লেষণে আমাদের 5 জন পুরুষ, 6 জন মহিলা। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে 8 জন, চট্টগ্রাম বিভাগে 2 জন এবং রংপুর বিভাগে 1 জন। করোনা প্রতিরোধে আক্রান্তদের চিকিৎসকের পরামর্শ মেনে চলার পাশাপাশি মানসিকভাবে শক্ত থাকার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। যারা ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন তারা কখনোই তাদের মানসিক মনোবল হারাবেন না। আপনি মানসিকভাবে উজ্জীবিত থাকলে আপনার শরীরের ইমিউন সিস্টেম বা প্রতিরোধ ক্ষমতা অবশ্যই বেড়ে যাবে। পুষ্টিকর খাবার গ্রহণ করবেন, বেশি করে পানি খাবেন, তরল খাবার খাবেন এবং টাটকা শাকসবজি, ফলমূল যেটা ভিটামিন সি সমৃদ্ধ, এই খাবারগুলি আমাদের প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। এদিকে সোমবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে 183 জনকে। এ নিয়ে আইসোলেশনে আছেন 2,236 জন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁদপুর ও মানিকগঞ্জে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন। চাঁদপুরে এক নারী রোববার দুপুরে ডায়রিয়া নিয়ে মতলবের ICDDRB হাসপাতালে ভর্তি হন। চিকিৎসক জানান ওই নারীর জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়া ছিল। তাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়। তবে স্বজনেরা তথ্য গোপন রেখেই রোগীকে হাসপাতালে না নিয়ে গোপনে ফিরে যান। পথেই মৃত্যু হয় ওই নারীর। রোববার রাতেই তার নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ, এরপর স্বাস্থ্যবিধি মেনে দাফন হয় তার। এদিকে নরসিংদী থেকে করোনার উপসর্গ নিয়ে মানিকগঞ্জের নিজ বাড়িতে ফিরে রোববার এক ইটভাটার শ্রমিকের মৃত্যু হয়েছে। সংগ্রহ করা হয়েছে তার নমুনা। গত কয়েকদিন ধরে সর্দি ও জ্বরে আক্রান্ত ছিলেন ওই শ্রমিক। হবিগঞ্জে করোনা জয় করলেন আক্রান্ত 10 ব্যক্তি। দুপুরে সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ড থেকে তাদেরকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। সুস্থ হওয়া ব্যক্তিদের নগদ 5,000 টাকা দেওয়া হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। এ সময় তাদের বাড়িতে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয় প্রশাসন। এছাড়া সবাইকে সচেতন ও সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানানো হয়। হবিগঞ্জে জেলা প্রশাসক, চিকিৎসক সহ 95 জন করোনায় আক্রান্ত হন। সাহেবের
ধরে নিয়ে আসে, মানে হাসপাতালে ভর্তি করছে, আমাদের চিকিৎসা করছে। ইনশাল্লাহ আমরা সুস্থ আছি। হসপিটালের ওয়ার্ড বয় এবং ডাক্তার নার্স সবার কাছে ওনারা আমাদের খুব যতটুকু ওনাদের সাধ্যের ভিতরে ছিল এতটুকু আমাদেরকে সুস্থ করার জন্য চেষ্টা করছে। আজকে আমরা 10 জনকে যারা এখানে পজিটিভ হিসেবে ভর্তি হয়েছিলেন ডক্টররা সার্টিফাইড করেছেন যে আজকে তারা নেগেটিভ এবং বাড়ি যেতে সক্ষম। নড়াইল ও রাঙামাটিকে করোনামুক্ত ঘোষণা করেছেন জেলা দুটির সিভিল সার্জন। ওই দুই জেলায় আক্রান্ত 17 জনের সবাই সুস্থ, নতুন কারোর সংক্রমণ নেই। নড়াইল সিভিল সার্জন আব্দুল মোমেন জানান, গত 27 এপ্রিল জেলায় 7 চিকিৎসক সহ 13 জনের করোনা শনাক্ত হয়, আর তাই 28 এপ্রিল লকডাউন করা হয় নড়াইল জেলা। চিকিৎসার পর 13 জনই এখন সুস্থ, কাজে যোগ দিয়েছেন চিকিৎসক নার্সরা। এদিকে রাঙামাটিতেও আক্রান্ত 4 জনের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস মেলেনি। এছাড়া কিশোরগঞ্জে 192 জন করোনা আক্রান্তের মধ্যে 139 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এপ্রিলের মাঝামাঝিতে জেলায় 48 জন চিকিৎসক সহ শতাধিক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হন। করোনা জয় করে স্বাভাবিক জীবনে ফেরাকে নতুন শুরু হিসেবে দেখছেন আক্রান্ত পেশাজীবীরা। সংক্রমণ শনাক্ত হলে ভয় না পেয়ে মনোবল ধরে রাখার পরামর্শ তাদের। পাশাপাশি আইসোলেশনে গিয়ে চিকিৎসকের নির্দেশনা মেনে চলাকেই সুস্থ হওয়ার উপায় বলছেন তারা। সোহরাওয়ার্দী হাসপাতালের আবাসিক চিকিৎসক আলামিন সেতু ছিলেন ফ্লু কর্নারের ইনচার্জের দায়িত্বে। কজন সহকর্মী আক্রান্ত হওয়ার পর করোনা পরীক্ষার জন্য নিজেও দেন নমুনা। 18 এপ্রিল তার সংক্রমণ শনাক্ত হয়। এর পরপরই আইসোলেশনে যান তিনি। জ্বরের জন্য আমি প্যারাসিটামল খেয়েছি, বেশি দিন লাগে নাই, 2-1 দিনের মধ্যে জ্বর চলে গেছে। তারপরে একটু কাশিটা দীর্ঘদিন ছিল, কাশির জন্য ফ্যাক্সোফেনাডিন জাতীয় ওষুধ খেয়েছি। আর হচ্ছে গরম পানি দিয়ে গড়গড়া করতাম, যেটা ডেইলি গরম পানির ভাপও নিয়েছি আমি। তার আক্রান্তের খবরে প্রতিবেশীদের বিরূপ মনোভাবে আক্ষেপও জানান এই চিকিৎসক। পাশাপাশি করোনা আক্রান্তদের করণীয় নিয়ে পরামর্শ দেন নিজ অভিজ্ঞতা থেকে। কোভিড-19 পজিটিভ মানেই কোনো মৃত্যু নয়। এখানে যাদের মাইল্ড উপসর্গ থাকে তারা অবশ্যই বাসায় চিকিৎসা নিতে পারবে। আর যাদের শ্বাসকষ্ট হবে, শ্বাসকষ্ট বেশি হয়, তাইলে সেক্ষেত্রে অবশ্যই হাসপাতালে তাকে চিকিৎসা নিতে হবে। পুলিশ সদস্য কামাল উদ্দিন মণ্ডল থাকতেন ব্যারাকে। এক সহকর্মীর করোনা শনাক্ত হলে নিজেও যান পরীক্ষা করাতে। 29 এপ্রিল জানতে পারেন আক্রান্ত হওয়ার কথা। এ খবরে সহকর্মীরা তাকে দেখে ভয় পাচ্ছিলেন বলে আক্ষেপ তার। এমন একটা জিনিস কেউ নিতে চায় না। সেদিনই ভর্তি হন রাজারবাগ পুলিশ হাসপাতালে। বিশেষ কোনো ওষুধ খেতে হয়নি তার। চিকিৎসকের পরামর্শে গরম পানির ভাপ ও গড়গড়া করেছেন দিনে অন্তত 6 বার। ডাক্তাররা কিছু ঔষধ দিল, পাশাপাশি বলল যে গলায় ঠান্ডা বা কাশি টাশি থাকলে ভাপ নিতে দিনে 3-4 বার বা তার বেশি। গরম পানি দিয়ে এর সাথে হালকা লবণ দিয়ে এটা গড়গড়া করা, এটা আমি দিনে 6-7 বার করছি। 6 মে পরের পরীক্ষা আসে তার করোনা মুক্ত হওয়ার খবর। 8 মের রিপোর্টেও নেই করোনার উপস্থিতি। মনে হয় আমার পুনর্জন্ম হলো। আমার এত ভালো লাগতেছে যে আমার পুনর্জন্ম হয়েছে, এরকম মনে হচ্ছে। এটা মৃত্যুর হার খুবই কম, এটা জয় করা সম্ভব। এই জন্য আতঙ্কিত হওয়ার কিছু না। সবাইকে বলবো আতঙ্কিত না হয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে সবাই চলবে। করোনা জয়ী এই দুই পেশাজীবী মনে করেন সংক্রমণ শনাক্ত হলেই ভেঙে পড়ার কোনো কারণ নেই। চিকিৎসকের পরামর্শ মেনে চললে একে সহজেই জয় করা সম্ভব। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনায় করোনা আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবার সামাজিক হেনস্থার শিকার হচ্ছেন। তাদের সঙ্গে অমানবিক আচরণ করছেন এলাকার অতি উৎসাহী কিছু লোক। এসব প্রতিরোধে সমাজের সর্বস্তর থেকে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম চালানোর তাগিদ বিশিষ্টজনদের। জেলা প্রশাসক জানিয়েছেন, এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শহরের নুরনগরের করোনা হাসপাতালে কর্মরত খুলনা মেডিকেলের সিনিয়র নার্স শিলারানী দাসের গত 30 এপ্রিলের ফেসবুক স্ট্যাটাস এটি। এতে উল্লেখ করেন, করোনা রোগীদের চিকিৎসায় নিয়োজিত হওয়ার এক পর্যায়ে তিনি আক্রান্ত হন। শহরের আভা সেন্টার থেকেই তিনি রোগীদের চিকিৎসা দিতেন। তিনি নগরীর এমএ বাড়ি সড়কে অবস্থিত বাড়িতে থাকতেন না বলে প্রশাসন সেটি লকডাউনের প্রয়োজন মনে করেনি। অথচ এলাকার কিছু লোক বাড়িটির চারপাশ বাঁশ দিয়ে ঘিরে রাখে এবং বাড়িতে খাবার আনা নেওয়া বন্ধ করে দেয়। আবার একটা কাণ্ড করছে, আমার কাজের মহিলারে বাসা আসতে দেবে না, যতক্ষণ মেয়েটা না খাই মানুষ। মানে এখানে আমার এবং আমার মেয়েরে মানে একটা হ্যারাসমেন্ট হেনস্থা করার যত রকম প্রক্রিয়া তারা সবগুলো করতো। একই অবস্থা শহরের বীরেরডাঙ্গার সংক্রামক ব্যাধি হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী মোহাম্মদ আলীর। করোনার সংক্রমণ বাড়তে থাকলে তাকে হাসপাতালে না যেতে চাপ দেন প্রতিবেশী ও স্বজনরা। আমি সংক্রামক ব্যাধি হাসপাতাল বীরেরডাঙ্গা ওখানে কাজ করি, কিন্তু আমার এলাকার আত্মীয় স্বজন
আমার বাড়িতে যে রাত্রি যে আমাকে বললো অনেকেই যে এই মুহূর্তে তোমাকে আর হাসপাতালে যাওয়া যাবে না। এই অবস্থা নিরসনে সামাজিক সচেতনতা বাড়ানোর তাগিদ বিশিষ্টজনদের। জেলা প্রশাসক জানান, অতি উৎসাহী ও গুজব রটনাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর পিছনে একটি কারণ, সেটা হলো মানুষের অসচেতনতা, এবং মানুষকে বেশি সচেতন করতে হবে, প্রশাসনকে এগিয়ে আসতে হবে, সাংবাদিকদের এগিয়ে আসতে হবে, বিশেষ করে আমাদের যা সুশীল সমাজ, যারা এই ধরনের অপপ্রচার চালাবে, গুজব ছড়াবে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনের ব্যবস্থা গ্রহণ করা যায়, এমনকি আইসিটি অ্যাক্টও আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকব। করোনা আক্রান্ত ব্যক্তি বা পরিবারের সঙ্গে অমানবিক আচরণ না করে পর্যাপ্ত সুরক্ষা নিশ্চিত করে তাদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। করোনা পরিস্থিতিতে দেশের মানুষের কষ্ট লাঘবে এ পর্যন্ত 4.5 কোটি মানুষকে ত্রাণ দিয়েছে সরকার। সোমবার এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়েছে। 64 জেলার প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুযায়ী রোববার পর্যন্ত 1,13,802 মেট্রিক টন চাল বিতরণ হয়েছে। সারা দেশে চাল বরাদ্দ করা হয়েছে 1,43,000 মেট্রিক টন। এতে উপকারভোগী পরিবারের সংখ্যা প্রায় 1 কোটি। এছাড়া 3,06,02,000 মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে 51,59,00,000 টাকা। নগদ টাকা বরাদ্দ আছে প্রায় 80 কোটি। এতে ইতোমধ্যে উপকার পাওয়া পরিবারের সংখ্যা 59,11,000। শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ 15,94,00,000 টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে 13,09,00,000 টাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ত্রাণ কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান চলমান বলেও উল্লেখ করেন তিনি। সংসদ ভবনে সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় এসব কথা জানান ওবায়দুল কাদের। করোনাকালে ত্রাণ কার্যক্রমে আওয়ামী লীগ নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও দাবি করেন তিনি। মানুষের পাশে আওয়ামী লীগ দায়িত্ব নিয়ে দাঁড়ালেও বিএনপি সেভাবে দাঁড়ায়নি বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের যখন ঈদের কেনাকাটা না করে সেই অর্থ বিতরণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে, তখন বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে দলীয় নেতাকর্মীদের ঈদ উপহার বিতরণ করছে। যারা অনিয়ম করবে দলীয় পরিচয়, তাদের স্মরণ করিয়ে দিতে চাই, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা শুদ্ধি অভিযান এখনও চলমান। ত্রাণ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতকরণে শেখ হাসিনা সরকার কঠোর অবস্থানে। গণস্বাস্থ্য কেন্দ্রের করোনা পরীক্ষার কিট আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে বলে অভিযোগ করেছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। বিকেলে রাজধানীর গণস্বাস্থ্যনগর হাসপাতালে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। কিট উদ্ভাবনের পরও করোনা পরীক্ষায় এখনও ব্যবহার করতে না পারায় দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, কিটটির কার্যকারিতা পরীক্ষা চলছে, প্রতিবেদন আসতে দেরি হচ্ছে, তাই রোগীদের কথা চিন্তা করে কিট ব্যবহারের সাময়িক অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান জাফরুল্লাহ চৌধুরী। সরকারের অনুমতি না পাওয়ায় কোনো প্রতিষ্ঠানে কিট সরবরাহ করা সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি। সরকারের কাছে একটা আবেদন করতে চাচ্ছি আমি, অন্তত যতদিন পর্যন্ত না হয় এই তুলনামূলক এফেক্টিভনেসের পরীক্ষাটার রিপোর্ট না আসে, ততদিন আমাদেরকে একটা সাময়িক সনদপত্র দেন, যাতে আমরা লোকের হয়েছে কি হয়নি এই পরীক্ষাটুকু করে দিতে পারি। পোশাক শ্রমিকদের করোনা পরীক্ষায় ঢাকা ও চট্টগ্রামে 4টি ল্যাব বসাচ্ছে শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। এছাড়া নারী শ্রমিকদের জন্য আলাদা আইসোলেশন সেন্টারও করবে তারা। বিজিএমইএ এর সাবেক সভাপতি সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন জানিয়েছেন, সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে শুরু হয়েছে ল্যাবের যন্ত্রাংশ আমদানির প্রক্রিয়া। করোনার সংক্রমণ ঠেকাতে অঘোষিত লকডাউনে সারা দেশ, তবে অর্থনীতির স্বার্থে রপ্তানিমুখী শিল্প কারখানা সীমিত আকারে চালু রাখার অনুমতি দিয়েছে সরকার। শ্রমঘন শিল্প হওয়ায় সংক্রমণের ঝুঁকিতে পোশাক শ্রমিকরা। এরই মধ্যে সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জে কিছু শ্রমিকের করোনা শনাক্ত হয়েছে।
ঝুঁকি কমাতে যত বেশি সম্ভব শ্রমিককে পরীক্ষার আওতায় আনতে চায় বিজিএমইএ। এজন্য গাজীপুর, চন্দ্রা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে বসানো হচ্ছে ল্যাব। এছাড়া এই 4 এলাকায় নমুনা সংগ্রহে বসানো হবে 2 থেকে 3টি করে বুথ। দিনে পরীক্ষা হবে 2500-এর বেশি নমুনা। ল্যাব পরিচালনায় দক্ষ জনবলের চাহিদা মেটাতে সরকারের সঙ্গে কাজ করছে বিজিএমইএ। আমরা আশা করছি মেশিন হয়তো আগামী 4-5 দিনের মধ্যে চলে আসবে। তারপরে আমাদের রিএজেন্ট যেগুলো আছে, রিএজেন্ট আমরা ইম্পোর্ট করব পয়সা কিছু সাশ্রয়ের জন্য এবং কোয়ালিটি এনশিওর করার জন্য আমরা ইউকে থ্রুতে আনবো। আমরা সরকারের উচ্চ পর্যায়ে কথা বলেছি এবং তাদেরকে স্বাস্থ্য অধিদপ্তরে কথা বলেছি। সবকিছু ইম্পোর্টেড সিস্টেম এন্ড এভরিথিং আমরা জেনে নিয়েছি, পারমিশনের সিস্টেম এগুলা এভরিথিং ইজ ইন প্রসেস। এছাড়া নারী শ্রমিকদের জন্য আলাদা আইসোলেশন সেন্টার করারও উদ্যোগ নেওয়া হয়েছে। স্থান নির্ধারণে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলছেন ব্যবসায়ী নেতারা। প্রাথমিকভাবে গাজীপুরে একটি সরকারি স্থাপনাকে আইসোলেশন সেন্টার বানাতে আলোচনা চলছে সরকারের সঙ্গে। আমরা অল্টারনেটিভ চিন্তা করছি অনেক। যে কোনো প্রাইভেট স্থাপনায় করতে গেলে মানুষের স্থানীয় পর্যায়ের বাধা আসলে প্রশাসনও এটা দূর করতে পারে না। সরকারি স্থাপনাগুলিতে করতে পারলে তখন আর এই ইয়েটা হয় না। বিজিএম এর থেকেই কিংবা আমাদের উদ্যোক্তাদের থেকেই ব্যবস্থা করে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা। উদ্যোক্তারা আরও জানিয়েছেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে আবাসিক এলাকায়ও স্বাস্থ্য সুরক্ষা ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা লকডাউনের কারণে ইউরোপ আমেরিকার দেশগুলোর মতো বাংলাদেশেও বাড়তে পারে বেকারত্ব। অর্থনৈতিক স্থবিরতায় কর্মসংস্থান হারানোর ঝুঁকিতে আছে দেশের সেবা ও শিল্প খাতের প্রায় 2 কোটি কর্মী। এতে হুমকির মুখে পড়তে পারে অর্থনীতি। তাই স্বাস্থ্যবিধি নিশ্চিত করে কর্মীদের কাজে যোগদানের উপর জোর দিচ্ছেন বিশ্লেষকেরা। আর সুরক্ষা নিশ্চিতে এবারের বাজেটে স্বাস্থ্য খাতে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। করোনা সংক্রমণ ঠেকাতে গেল 25 মার্চ থেকে সারা দেশে সাধারণ ছুটির পাশাপাশি চলছে অঘোষিত লকডাউন। বন্ধ আছে গণপরিবহন, শপিং মল, রেস্তোরাঁ এবং নানা শিল্প কারখানা। প্রতিষ্ঠান বন্ধ থাকায় আয় বন্ধ, তাই খরচ কমাতে বাধ্য হয়ে কর্মী ছাঁটাইয়ের কথা ভাবছেন অনেকে। চাকরি নিয়ে অনিশ্চয়তা পড়ে গেছেন অনেক কর্মী, বিশেষ করে অনানুষ্ঠানিকভাবে নিয়োগপ্রাপ্তরা। যাওয়ার পর পিকনিক হিসাবে দেখে আমাদের বের করে দিতে রিজাইন করেছে জোর করে। 9 তারিখে অফিসে যাওয়ার পর সেখান থেকে আমাদেরকে জোর করে ওখান থেকে এই স্যারে আমাদেরকে রিজাইন দেয়া, চাকরি রিজাইন দেয়া, সেখান থেকে আমাদেরকে বের করে দেয়। প্রায় 1.5 মাস যাবত আমরা বসে কাজকর্ম কিছু নাই, কিভাবে আমরা চলি? আমাদের সংসার তো একবারে অচল। বিশ্লেষকরা বলছেন, করোনায় অনানুষ্ঠানিক কর্মীরাই সবচেয়ে বেশি কাজ হারানোর ঝুঁকিতে আছেন। শিল্প খাতে 90% আর সেবা খাতে 72% মিলিয়ে প্রায় 2 কোটি কর্মী আছেন ঝুঁকিতে। কর্মক্ষেত্রে ফিরে যাওয়ার জন্য কি কি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সেই সংক্রান্ত পরিকল্পনা ও প্রস্তুতি, এবং যতদিন পর্যন্ত সেটা না হয় ততদিন পর্যন্ত কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা, সম্ভাব্য ক্ষেত্রে নগদ সহায়তা, এই 3 ধরনের প্রস্তুতিতেই আসলে অর্থনীতি কিছুটা হলেও ক্ষতি সামাল দিতে পারবে। খেটে খাওয়া মানুষগুলো যাতে স্বাস্থ্য ঝুঁকিহীনভাবে কাজে যোগ দিতে পারেন, এজন্য এবারের বাজেটে স্বাস্থ্য খাতকেও অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। ঝুঁকির মুখ থেকে বাঁচাতে গেলে আমাদের স্বাস্থ্য খাতে নজর বিনিয়োগ লাগবে, সেইটা করে খাদ্য দিতে হবে। এই 2টা খাত করলে অটোমেটিক্যালি 3য় খাত যেটা বললেন শিল্প খাত, ম্যানুফ্যাকচারিং, উৎপাদন, তৈরি, এই খাতটা সঙ্গে সঙ্গে চলে আসবে। পরিসংখ্যান ব্যুরোর মতে দেশে বর্তমানে বেকারের সংখ্যা 26,77,000। এদের মধ্যে শিক্ষিত ও অর্ধশিক্ষিত 23,77,000 আর অশিক্ষিত 3 লাখ। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রুহুল আমিন। রুহুল, বেকারত্বের আশঙ্কা মোকাবিলায় কি ধরনের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকেরা? যে পরিস্থিতির তৈরি হয়েছে আসলে এটি সামাল দেয়া সরকারের একার পক্ষে সম্ভব না। এখানে সরকার বেসরকারি যৌথ অংশীদারিত্ব দরকার এবং পাশাপাশি আন্তর্জাতিক যে দাতা সংস্থাগুলো আছে তাদেরও এগিয়ে আসতে হবে। সরকার বিশেষভাবে আপনাকে মনে রাখতে হবে যে কারা বেশি চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন। আমাদের দেশের কর্মসংস্থানের বড় একটা অংশই অপ্রাতিষ্ঠানিক খাতের, এবং এই অপ্রাতিষ্ঠানিক খাতের ইতিমধ্যেই অনেক কর্মী চাকরি হারিয়েছেন বা কর্মহীন হয়ে পড়েছেন। আমরা দেখেছি সরকার তাদেরকে খাদ্য সহায়তা দিচ্ছে এবং
নগদ অর্থ সহায়তা দেওয়ার উদ্যোগও নিয়েছে। অর্থনীতিবিদরা বলছেন যে অপ্রাতিষ্ঠানিক খাতের যে কর্মীরা এই চাকরি হারিয়েছেন বা কাজ হারিয়েছেন তাদেরকে এই খাদ্য সহায়তা বা নগদ অর্থ সহায়তা দেয়া, এটি অন্তত 2-3 মাস সরকারকে এই সহযোগিতা তাদেরকে দিতে হবে এবং এটি না দিলে তাদের জীবন মানে বড় ধরনের একটা অবনমন হবে। এছাড়া আপনি জানেন যে আনুষ্ঠানিক খাতের কর্মীরাও চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন, বিশেষ করে উৎপাদন এবং সেবামূলক খাতে যারা রয়েছেন। সেক্ষেত্রে অর্থনীতিবিদদের পরামর্শ হচ্ছে সরকার যেহেতু বড় ধরনের একটা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে এবং সেই প্যাকেজের আওতায় স্বল্প সুদে বিভিন্ন প্রতিষ্ঠানকে, সেবামূলক উৎপাদনমূলক প্রতিষ্ঠানগুলোকে ঋণ দেওয়া হচ্ছে, এই প্রতিষ্ঠানগুলোরও দায় হচ্ছে অর্থনীতির প্রতি যে তারা যেন অধিক হারে ছাঁটাই না করেন বা তারা যতটা কম সংখ্যক কর্মী ছাঁটাই করা বা যে কর্মীরা আছেন তাদের ছাঁটাই না করে বেতন ভাতা যদি কিছুটা কমিয়েও হলে তাদেরকে চাকরিতে টিকিয়ে রাখা যায় সেটি পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। আরেকটি কথা তারা বলছেন যে বাংলাদেশে কিন্তু অনেক বিদেশি শ্রমিক বা বিদেশি লোক বল কাজ করেন, বিশেষ করে আমাদের রপ্তানিমুখী শিল্পে এবং অন্যান্য শিল্পে অনেক বিদেশি লোক কাজ করেন। তো এই বিদেশি লোকের প্রতি যে নির্ভরতা সেটি কমিয়ে আনা যায় কিনা বা বাংলাদেশের যে লোকবল আছে তাদের দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া যেতে পারে, দ্রুত কিভাবে বাংলাদেশের লোকবল তাদের সমপর্যায়ে নিয়ে যাওয়া যেতে পারে বা উৎপাদনমুখী এবং সেবা খাতের ব্যবস্থা চাকরিগুলোতে তাদেরকে পদায়ন করা যেতে পারে বা তাদের পুনর্বাসন করা যেতে পারে সেটির উদ্যোগ নেওয়া যেতে পারে। আরেকটি বিষয় হচ্ছে মনে রাখতে হবে বাংলাদেশের কিন্তু 1 কোটির বেশি মানুষ বিদেশে কাজ করছেন। যেহেতু সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থা এখন টালমাটাল, সেক্ষেত্রে প্রবাসীদেরও চাকরি হারানো একটা বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে এবং এরই মধ্যে অনেক দেশ থেকে বৈধ প্রবাসী বাংলাদেশিদের কিন্তু ফেরত পাঠানো হচ্ছে। সেক্ষেত্রে এই যারা ফেরত আসছেন তাদেরকে অর্থ সহায়তা দেয়া বা তারা যেন এখানে এসে নতুন করে কোনো উদ্যোগে বা কর্মে যুক্ত হতে পারেন, সেক্ষেত্রে তাদেরকে কম সুদে কিভাবে ঋণ দেওয়া যেতে পারে সরকার কিন্তু সেই উদ্যোগগুলো নিতে পারে। এছাড়া আপনি জানেন যে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড দীর্ঘদিন ধরেই কৃষি খাত এবং আমরা এখন দেখছি যে সারা বিশ্বে কৃষির ডাইভার্সিফিকেশন হচ্ছে। বাংলাদেশেও যাতে কৃষিমূলক উদ্যোগগুলো এগিয়ে যেতে পারে সেক্ষেত্রে তরুণদের প্রতি এবং যারা কৃষিতে আছেন তাদেরকে কিভাবে প্রণোদনা দেওয়া যেতে পারে, তাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে, এই বিষয়গুলো কিন্তু সরকার বিবেচনা করতে পারে। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে আমরা যে অপ্রাতিষ্ঠানিক খাতের কথা আপনি বলছিলেন সেই খাতের কর্মীরাই তো সবচেয়ে ঝুঁকির মধ্যে, তাদের জন্য করণীয় কি? এই মুহূর্তে তাদের জন্য করণীয় সরকারকে তাদের আর্থিক সহায়তা দিতে হবে, বিশ্লেষকরা যেটি বলছেন। এবং আমরা এরই মধ্যে জেনেছি যে সরকার 1 মাসের জন্য যারা কর্ম হারিয়েছেন তাদের পরিবার প্রতি 2,500 টাকা করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন এবং খুব শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রী এই কর্মসূচির উদ্বোধন করবেন। বিশ্লেষকরা বলছেন এই নগদ সহায়তা দেয়া বা অর্থ সহায়তা দেয়া অন্যান্য দেশগুলোর অনুকরণ সেটি আরও বাড়াতে হবে। যারা চাকরি হারাচ্ছেন বেকারদের ভাতা দেওয়া যেতে পারে, এই বিষয়গুলো তারা বলছেন। এছাড়া যে তারা যে প্রতিষ্ঠানগুলোতে চাকরি করছেন সেই প্রতিষ্ঠানগুলো যাতে টিকে থাকে বা সেই প্রতিষ্ঠানের থেকে যেন চাকরি ঝরে না যায় সেই প্রতিষ্ঠানগুলোকে কম সুদে ঋণ দেয়া সেই ব্যবস্থা করা যেতে পারে। বা আর পাশাপাশি আরেকটি বিষয় করা দরকার যে আপনি জানেন যে এখন প্রায় সব দেশই লকডাউন সীমিত করে দিচ্ছে বা লকডাউন তুলে নেওয়ার দিকে যাচ্ছে। বাংলাদেশও স্বাস্থ্যবিধি মেনে সেবামূলক উৎপাদনমুখী কারখানাগুলো কিভাবে খুলে দিতে পারে সেই পরামর্শও কিন্তু বিশ্লেষকরা দিচ্ছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। গণমাধ্যম কর্মীদের চাকুরিচ্যুতি বন্ধ ও বকেয়া বেতন ভাতা পরিশোধ করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে করোনা শনাক্তকরণ বুথ উদ্বোধন করে এ আহ্বান জানান তিনি। করোনা ভাইরাস পরীক্ষার জন্য রাজধানী জুড়ে নমুনা সংগ্রহের এমন 10টি বুথ বসিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শুরু হলো করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের বুথ। প্রতিদিন 40 জনের নমুনা সংগ্রহ করবে এই বুথে। প্রথম দিনে সংগ্রহ করা হয়েছে 10 সাংবাদিকের নমুনা। দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে আমরা অন্যান্য সাধারণ যে রোগী আছে তাদের সাথে কিন্তু আমাদের আসলে সেই সময়টুকু নেই। কোনো একটা হসপিটালকে যদি মানে ডেডিকেটেড করা যায়, একটা হসপিটালের বুথ যেখানে শুধুমাত্র সাংবাদিকরা করবে, তা টেস্ট করানো হবে, তাহলে বোধ হয় বেটার হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটের সদস্য ছাড়াও গণমাধ্যমের সঙ্গে জড়িত যে কেউ করোনা পরীক্ষার নমুনা দিতে পারবেন এই বুথে। করোনা ভাইরাসের সংক্রমণের নমুনা সংগ্রহের জন্য সহজ করার জন্য যাতে হাসপাতালে লাইনে দাঁড়াইতে না হয় সেই জন্য আমরা এই ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রেমিজে একটা বুথের আয়োজন করেছি। করোনার এই সংকটময় সময় কিছু সাংবাদিকের চাকরিচ্যুতি ও বেতন ভাতা বকেয়া থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী। তিনি জানান মন্ত্রিপরিষদ বিভাগ থেকে 58টি মন্ত্রণালয় ও বিভাগকে চিঠি দিয়ে গণমাধ্যমের বকেয়া বিল পরিশোধ করতে বলা হয়েছে। আমি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধারদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, এই মহামারীর এই দুঃসময়ে দয়া করে কাউকে চাকরিচ্যুত করবেন না এবং দয়া করে আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাই
যাদের বেতন বাকি আছে তাদের বেতনটি দিয়ে দিবেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির মতো রাজধানীর মিরপুর ১৩, উত্তরা, নয়াপল্টন, বাসাবো, কেরানীগঞ্জ, নয়াবাজার, যাত্রাবাড়ি ও ধানমন্ডি সহ মোট ১৩টি নমুনা সংগ্রহের বুথ বসিয়েছে ব্র্যাক। তবে এ নিয়ে প্রচার না থাকায় বুথগুলোতে জনসমাগম দেখা যায়নি। যদি কাশি থাকে, গলা ব্যথা থাকে, শ্বাসকষ্ট থাকে, বিদেশ থেকে আসছে কিংবা বিদেশি কারোর সঙ্গে স্পর্শ, এরকম যদি আমরা কেস রুগী পাই তাহলে আমরা স্যাম্পল নেব। নমুনা পরীক্ষার ফল ২ থেকে ৩ দিনের মধ্যে ইমেল বা ফোনে জানিয়ে দেওয়া হবে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার খেলার খবর, শুরুতেই শিরোনাম। প্রিমিয়ার লিগ শুরু করতে চায় বাফুফে, জামালের মতো প্রবাসী খেলোয়াড়ের খোঁজে জেমিডে। ফিট হয়ে ফিরলেও প্রমাণের চ্যালেঞ্জ থাকবে ইমরুলের, ঢাকা প্রিমিয়ার লিগে জবাব দেওয়ার মঞ্চ। প্রিমিয়ার লিগ ফুটবলের এ মৌসুম নিয়ে আছে অনিশ্চয়তা। ভবিষ্যৎ নির্ধারণে আবারও জরুরি সভা ডেকেছে বাফুফে। আভাস মিলেছে লিগ শুরু করতে চায় ফেডারেশন। করোনা ঝুঁকিতে ফিফার গাইডলাইন মানার কথাও জানিয়েছেন সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। এদিকে হেড কোচ জেমিডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বাফুফে। করোনা ঝুঁকির মাঝেও মৌসুম শুরু হলে ঠাসা সূচিতে চাপ বাড়বে, থাকবে ইনজুরি সংখ্যা। সেই চিন্তায় ৩ থেকে বাড়িয়ে ৫ খেলোয়াড় পরিবর্তনের নতুন নিয়ম করেছে ফিফা। ওই নির্দেশনা এসেছে বাফুফের কাছেও, আর সেটা প্রয়োগের কথাও বলছে ফেডারেশন। আমরা এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্টের সাথে আলাপ আলোচনা করেছি। আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান প্রশিক্ষক মিস্টার জেমিডে, তার সাথে আমরা এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি এবং উই ফাউন্ড দেম যে তারা এই বিষয়ে আসলে পজিটিভ ফিডব্যাক দিয়েছে। বাফুফে লিগ শুরুর কথা ভাবছে, তার ইঙ্গিত পাওয়া গেছে। কেন লিগ হওয়াটা জরুরি তার ব্যাখ্যা দিয়েছেন ফেডারেশন সাধারণ সম্পাদক। আমাদের প্রফেশনাল ফুটবল লিগ কমিটির মিটিংয়ের ফিডব্যাকগুলো আমাদের বোর্ড মিটিংয়ে তোলা হবে এবং সেখানে বোর্ড মিটিংয়ে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন পার্সপেক্টিভ থেকে আলাপ আলোচনা করা হবে। এবং ইন দ্য মিন টাইম বাংলাদেশ ফুটবল ফেডারেশন এশিয়ান ফুটবল কনফেডারেশনের সাথেও যোগাযোগ করছে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের কাছ থেকে বেশ কিছু ফিডব্যাক আমরা আগে থেকে নিয়ে আসবো, যাতে করে সেই জিনিসগুলো আমরা আমাদের মিটিং উত্থাপন করব, বোর্ড মিটিং উত্থাপন করব। জেমিডের সঙ্গে চুক্তির বিষয়টি এ সপ্তাহেই পাকা হয়ে যাবে। দূরে থাকলেও এই ইংলিশ কোচের মনোযোগ ঠিকই আছে লাল সবুজকে নিয়ে। জামালের মতো প্রবাসী বাঙালির খোঁজও নাকি চলছে। ইউরোপের বিভিন্ন দেশ থেকে, বিশেষত ইউকে থেকে বা সারাউন্ডিং অন্যান্য কান্ট্রিগুলো থেকে যারা বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় রয়েছে, আমরা যদি ভবিষ্যতের জন্য এরকম যদি আরও ২-৪জন জামাল ভাইয়া খুঁজে পেতে পারি যারা ভবিষ্যতে আমাদের জাতীয় দলকে বা দেশকে সার্ভ করতে পারবে, সেই ব্যাপারে বাফুফের উদ্যোগ অব্যাহত থাকবে এবং এই ব্যাপারে জেমিডিকে যে কোনো বিষয়ে, যে কোনো ব্যাপারে, যে কোনোভাবে এই বিষয়ে তাকে ফ্যাসিলিটেট করার ব্যাপারে বাফুফে কার্যকরী উদ্যোগ গ্রহণ করবে। ঈদের আগেই লিগের বিষয়ে সিদ্ধান্ত নিতে পুনরায় জরুরি সভা ডেকেছে বাফুফে। ভিডিও কনফারেন্স আগামী রোববার দুপুরে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ১ জুনের আগে ইংল্যান্ডে সব ধরনের খেলা বন্ধ, এমনকি ক্লোজড ডোরেও নয়। সোমবার এমন ঘোষণায় দিয়েছে যুক্তরাজ্য সরকার। চাপের মধ্যেও অবশ্য ইপিএল এর নতুন সূচির আভাস পাওয়া যাচ্ছে। জুনের প্রথম সপ্তাহে ক্লোজ ডোরে লিগ শুরু হতে পারে, জানিয়েছে বরিস সরকার। করোনা মহামারীতে লিগের ৯২ ম্যাচ বাকি থাকতেই গত ১৩ই মার্চ স্থগিত হয় ইপিএল। জুনে ফেরার কথা থাকলেও ব্রিটিশ সরকারের বিধিনিষেধে ভেস্তে গেল সে সম্ভাবনা। চলতি মৌসুমে ২৯ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লিভারপুল। ১ ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে ২-এ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। এদিকে ১ জুলাইয়ের আগে সব ধরনের ক্রিকেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। বারো জুন থেকে লিগ শুরু করতে চান লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস। ফুটবলারদের করোনা পজিটিভ হওয়া লিগ শুরুতে বাধা হবে না, যদিও স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় থাকবে বলে জানিয়েছেন লা লিগা বস। সব প্রস্তুতিও নেওয়া হয়েছে সেভাবে। করোনার মধ্যে বুন্দেসলিগা চলতে পারলে লা লিগা নিয়েও সমস্যা হবে না বলে মনে করেন তেবাস।
আমরা যেভাবে লিগ শুরু করতে চাচ্ছি তাতে ঝুঁকি নেই বললেই চলে। 10টি পজিটিভ কেস নিয়েও বুন্দেসলিগা শুরু হচ্ছে। আমাদেরও হয়তো 25 থেকে 30টি কেস হতে পারে। জনস্বাস্থ্যের বিবেচনা রেখেই সবকিছু করতে চাই। আমি এখনো নিশ্চিত নই, তবে আশা করছি 12 জুন থেকে লা লিগা আবার শুরু হবে। 16 মে থেকে লিগ শুরু হচ্ছে জার্মানিতে। স্পেন, ইতালিতে লিগ চালু হওয়ার কথা এ মাসেই। দলগুলো অনুশীলনে ফিরতে শুরু করেছে, তাতে চাঙ্গা ইউরোপিয়ান ফুটবল। কিন্তু প্রথম ধাপে বাধ্যতামূলক করোনা টেস্টের পরিসংখ্যান খেলা ফেরার আগেই শঙ্কা তৈরি করেছে। তারপরও সর্বোচ্চ সতর্কতায় লিগ শুরু করতে আশাবাদী কর্তৃপক্ষ। সবার আগে লিগ চালু হচ্ছে জার্মানিতে। দলগুলো ফিরেছে অনুশীলনে। প্রতিদিন আসছে নেতিবাচক খবর। ডায়নামো ড্রেসেনের পর ডেঞ্জার লিস্টে এফসি এর্সগিবার্গা। ক্লাবটির এক ফুটবলার করোনা পজিটিভ। এতে দুটো ক্লাবের পুরো স্কোয়াড এখন কোয়ারেন্টিনে। জার্মানির মতো স্পেন, ইতালিতে দলগুলো গাইডলাইন মেনে করছে অনুশীলন। তাতে যেমন প্রাণ ফিরছে ফুটবলে, আছে অস্বস্তিও। প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন শঙ্কা। প্রথম ধাপে করোনা টেস্ট দিয়ে আসতে হচ্ছে সবাইকে। এ মাসের শুরু থেকে এখন পর্যন্ত যে পরিসংখ্যান তা আশঙ্কাজনক। লা লিগা জানিয়েছে ওখানে 5 জন করোনা পজিটিভ। লিস্টে বেতিস, সোসিয়েদাদ, গ্রানাদা ও আতলেতিকো। সেরিয়াতে ফিওরেন্তিনা, সাম্পদোরিয়া আর তোরিনো 3 ক্লাব মিলিয়ে 11 জন করোনা পজিটিভ। জার্মানিতে 10 জন শনাক্তের খবর এসেছে গণমাধ্যমে। এই পরিসংখ্যান লিগ চালুর আগেই ভয় ধরিয়ে দিচ্ছে নিঃসন্দেহে। তারপরও পরিকল্পনা থেকে সরে আসার চিন্তা নেই জার্মান লিগ কর্তৃপক্ষের। করোনায় আক্রান্তের বিষয়গুলো স্বাস্থ্য বিভাগে পাঠানো হচ্ছে। কি করণীয় তারাই ঠিক করে দিবেন। আগেই বলেছি, এমন অবস্থার জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা পরিকল্পনা অনুযায়ী এগোবো। dem 17.05. um 15:30 Uhr. যুক্তরাজ্যে মৃত্যু 30,000 ছাড়িয়ে গেছে। এমন পরিস্থিতিতে ফুটবল ফেরানোর কি যুক্তি? হোক সেটা ক্লোজ ডোরে। প্রশ্ন সাবেক বর্তমান তারকা বিশ্লেষকদের। এই ঝুঁকিতে মাঠে ফিরতে ভয় পাচ্ছে ইপিএল ফুটবলারদের একাংশ। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এখন শুধুমাত্র টেস্ট খেলারই সুযোগ পান ইমরুল কায়েস, কিন্তু ইনজুরির কারণে সবশেষ 2টি টেস্ট হাতছাড়া হয়েছে। ফিট হয়ে ফিরলেও প্রমাণের চ্যালেঞ্জ থাকবে। আপাতত ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে সে চ্যালেঞ্জ নিচ্ছেন ইমরুল। বলছেন, এবছর টেস্ট না হলে দেশের পাশাপাশি তার জন্য বড় ক্ষতি হবে। ঢাকা লিগের অনুশীলনে বাঁ পায়ের আঙ্গুলে চোট পান ইমরুল। ছিটকে যান কয়েক সপ্তাহের জন্য। চোট কাটিয়ে তিনি শতভাগ ফিট, কিন্তু এখন খেলাই তো বন্ধ। নিজেকে তৈরি রাখতে লকডাউনেও স্কিল ট্রেনিংয়ে সময় দিচ্ছেন ইমরুল। করোনা ভাইরাসের কারণে আমরা কেউই কিছু করতে পারছি না, বাট আমি লাকিলি বলবো যে আমি আমার হোম ডিস্ট্রিক্টে চলে আসছি। আসার পরে এখানে আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো করতে পারছি। আমার রানিং বলেন বা যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, এগুলো আমি ঠিকমতো করতে পারছি। এই জন্য হয়তো বা এখানে একটু স্পেস আছে যে ভালোভাবে করার। জাতীয় দলে থাকেন আসা যাওয়ার মধ্যে। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতেও জায়গা হয়নি। আরও একবার জবাব দেওয়ার মঞ্চ হতে পারত ঢাকা লিগ, কিন্তু সে সুযোগটাও পাচ্ছেন কই। ইমরুলের জন্য তো লিগ শুরুটা বড্ড জরুরি। ঢাকা প্রিমিয়ার লিগ অবশ্যই সবার জন্য খুব ইম্পর্টেন্ট, আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। আমি চেষ্টা করব যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন যদি আবার স্টার্ট হয়, এখান থেকে আবার নতুন করে সব কিছু শুরু করা। আবার চেষ্টা করব যে এখান থেকে পারফরমেন্স দিয়ে আবার জাতীয় দলে ঢোকার জন্য। সবশেষ ভারতের বিপক্ষে কলকাতা টেস্টে খেলেছিলেন। চোটের কারণে মিস করেছেন পাকিস্তান ও জিম্বাবুয়ে সিরিজ। এবছর আর সাদা পোশাকের ক্রিকেটে নামার সুযোগও হয়তো পাচ্ছেন না ইমরুল। এরই মধ্যে স্থগিত হয়েছে অস্ট্রেলিয়া সিরিজ। শঙ্কা আছে শ্রীলঙ্কা সফর ও নিউজিল্যান্ড সিরিজ নিয়ে। অস্ট্রেলিয়া সিরিজ, শ্রীলঙ্কা সিরিজটা অবভিয়াসলি মিস করব, কারণ আমরা এমনিতেই টেস্ট ম্যাচ খুব কম খেলি। তারপরে একটা বড় অপরচুনিটি ছিল এরকম বড় টিমের সাথে খেলা। তো অবভিয়াসলি আমার জন্য অনেক বড় একটা সুযোগ ছিল, যদি টেস্ট ম্যাচ এদের সাথে হয়তো আমি খেলতে পারতাম। বাট আনলাকিলি সব কিছু এটা মেনে নিতে হবে। ওপেনিংয়ে জায়গা পাওয়াটা কঠিন করে দিয়েছেন সাদমান ও সাইফ। শতভাগ ফিট হয়ে ফিরলেও নির্বাচকদের আস্থা অর্জনে স্পেশাল কিছু করতে হবে ইমরুলকে। এক যুগের ক্যারিয়ারে অবশ্য বারে বারে প্রমাণের চ্যালেঞ্জ নিয়েই তো টিকে আছেন তিনি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
2019 বিশ্বকাপ ব্যাটের পর নিলামে উঠতে চলেছে সাকিবের আরও একটি ব্যাট, যে ব্যাটে রয়েছে মাশরাফি, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ সহ 15 টাইগার ক্রিকেটারের অটোগ্রাফ। ব্যাটের ভিত্তিমূল্য 99,999 টাকা। সোমবার রাত 11টায় অকশন ফর অ্যাকশন পেজে চলবে নিলাম প্রক্রিয়া। বরাবরের মতো প্রাপ্ত অর্থ ব্যয় হবে অসহায় মানুষের সাহায্যার্থে। এর আগে নিলামে বিক্রি হয় ইংল্যান্ড বিশ্বকাপে ব্যবহৃত সাকিবের একমাত্র ব্যাট, যে ব্যাট দিয়ে 2 সেঞ্চুরি আর 550-তে 606 রান করেছিলেন টাইগার অলরাউন্ডার। 20 লাখ টাকায় সাকিবের উইলোটি লুফে নেন যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশি। একই প্ল্যাটফর্মে বিক্রি হয় মোসাদ্দেক সৈকতের ব্যাট ও তাসকিনের স্মৃতি জড়ানো হ্যাট্রিক করা বল। এই ছিল খেলার খবর। এবার অন্যান্য প্রসঙ্গ। সম্প্রতি দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সপ্তাহখানিকের মধ্যে মেয়ের নাম জানিয়ে দেন তিনি। এবার এক ভিডিওর মাধ্যমে সবার সামনে আনলেন দ্বিতীয় কন্যা ইরামকে। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। ঢাকা উত্তর সিটির 5টি মাতৃসদন ও 22টি নগর স্বাস্থ্য কেন্দ্রে আজ থেকে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা শুরু হয়েছে। যদিও প্রথম দিন রোগী আসেনি, অনেক স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষার কিটও পৌঁছেনি। ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, পুরোদমে পরীক্ষা শুরু হতে আরও 3 থেকে 4 দিন সময় লাগবে। দেশ জুড়ে করোনার মহামারীর মধ্যেই ডেঙ্গু আতঙ্ক। বছরের এই সময়ে বাড়ে ডেঙ্গুর প্রকোপ। করোনাকালে হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা নিয়ে চরম ভোগান্তির অভিযোগ। তাই ডেঙ্গু পরীক্ষায় যাতে নগরবাসীর কোনো সমস্যা না হয়, সেজন্য উত্তর সিটি 5টি মাতৃসদন ও 22টি নগর স্বাস্থ্য কেন্দ্রে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করেছে। তবে পরীক্ষার প্রথম দিন আগ্রহীদের দেখা মেলেনি, এমনকি অনেক স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছায়নি পরীক্ষার কিটও। ডেঙ্গুর টেস্ট শুরু হলেও তা জানে না নগরবাসী। এলাকায় কোনো প্রচার হয় না, যারা আসে জিজ্ঞাসা করেন, আর তো লোকজন আছে জিজ্ঞাসা করেন। আমাদের কাছে এখনো কিট আসে নাই, হয়তো জানাতে পারে, হয়তো আসলে আমরা পূর্বেও যেহেতু করছি আমরা এখন আবার শুরু করব, সমস্যা নেই। ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ শেষ, পুরো দমে শুরু হতে আরও কয়েকদিন লাগবে। ওরা গতকাল পর্যন্ত আপনার ট্রেনিংটা কমপ্লিট করেছে, তো আমার সাথে কথা হয়েছে যে আজকের মধ্যে সব জায়গায় কিটটা পৌঁছায় দিবে। তো এটা আপনার মনে করেন যে আজকে আপনি যখন গিয়েছেন, আমি একটা সেন্টারের কথা শুনেছি আপনি 8:30 দিয়ে গিয়েছেন, তো আমরা আসলে 9টা থেকেই টাইম শুরু হওয়ার কথা, তো আজকে থেকে শুরু হবে। এখন সারা নাই যেটা প্রচার বলতে, যেটা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা প্রচার করছি, এর বাইরে তো আর আসলে আমাদের প্রচার করার কোনো সুযোগ নাই। এখন প্রয়োজন যেটা হবে সেটা অবশ্যই আমার মনে হয় যে আমার লোকজন আসবে। ডিএসসিসির এই কর্মকর্তা আরও জানান, যেহেতু ডেঙ্গু এবং করোনার উপসর্গ একই রকম, তাই ডেঙ্গু পরীক্ষা করাতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শপত্র লাগবে। কোনো হাসপাতালে সেবা না পেলে ডিএনসিসির স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক থাকবেন। করোনা এবং ডেঙ্গুর উপসর্গ একই টাইপের, অনেকে মনে করতে পারে যে এটা আগে ডেঙ্গু কিনা বা করোনা কিনা, তো সেই জন্য কিন্তু আপনার একটা স্পেসিফিক একটা, যদি অন্য কোনো জায়গায় যদি ডাক্তারের পরামর্শ না পায়, আমাদের যে সেন্টারগুলো আছে সেখানেও ডাক্তার আছে, তারা দেখানোর পরে তারপর যদি হয় তাহলে তারা এই পরীক্ষাটা করে দেবে। শুক্রবার ছাড়া যে কোনো দিন সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত উত্তর ঢাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ডেঙ্গুর 3টি পরীক্ষা বিনামূল্যে করা যাবে। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিভিন্ন ব্র্যান্ডের মানহীন 43 পণ্য নিষিদ্ধ করেছে বিএসটিআই। মান পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারা 10 ব্র্যান্ডের সরিষার তেল, 7 ব্র্যান্ডের গুঁড়া মশলা, 7 ব্র্যান্ডের লবণ রয়েছে এই তালিকায়। বিএসটিআই-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খোলা বাজার থেকে বিভিন্ন পণ্য কিনে ল্যাবরেটরিতে পরীক্ষা করে 43 পণ্যের নির্ধারিত মান পাওয়া যায়নি। এ তালিকায় রয়েছে সুরেশ সরিষার তেল, ড্যানিসের 3 ধরনের গুঁড়া মশলা, পুবালির লবণ এবং বোম্বে সুইটসের আলুস চিপস। এছাড়াও রয়েছে রাজশাহীর কয়েকটি ফিলিং স্টেশনের 10 ধরনের জ্বালানি তেল। কোম্পানিগুলোকে পণ্যের মানের উন্নয়ন ঘটিয়ে পুনরায় অনুমোদন নেওয়ার আগ পর্যন্ত এসব পণ্য উৎপাদন, সরবরাহ, বিপণন ও বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার থেকে বিরত থাকতে বলা হয়েছে। একটু আগেই যেমনটি জানাচ্ছিলাম, 24শে এপ্রিল দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হন সাকিব আল হাসান। সপ্তাহখানিকের মধ্যে মেয়ের নাম জানিয়ে দেন তিনি।
18তম দিনে এসে আনুষ্ঠানিকভাবে সবার সামনে দ্বিতীয় কন্যাকে উপস্থাপন করলেন সাকিব। এক ভিডিওর মাধ্যমে ইরাম হাসানকে সবার সামনে নিয়ে আসেন সাকিব দম্পতি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন যে আমি দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হয়েছি। তো আমরা আমাদের দ্বিতীয় কন্যা সন্তানকে আপনাদের মাঝে উপস্থাপন করছি এখন। তার জন্য অনেক দোয়া করবেন, সে যেন সুস্থ সবল থাকে এবং তাকে আমরা ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। তো এই হচ্ছে আমাদের ইরা। ওকে, সো এই হচ্ছে আমাদের বেবি, ওর নাম হচ্ছে ইরাম হাসান। সবাই ওর জন্য দোয়া করবেন। সো এই হচ্ছে আমাদের ইরাম এন্ড আলাইনা। That's our family. এই ছিল রাত 9টায় বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর এবং খবরের বিস্তারিত দেখতে চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে।